আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআর কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, 2 দফা দাবিতে আন্দোলনের ডাক এসএসসির ফল প্রত্যাশীদের। 2 দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে একদল এসএসসির ফল প্রত্যাশী শিক্ষার্থীরা। আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়। তাদের 2 দফার প্রথমটি হল লিখিত বা তত্ত্বীয় ও বহুনির্বাচনী এমসিকিউ পরীক্ষার নম্বর একসঙ্গে যোগ করে পাস ও ফেল ও জিপিএ হিসাব করা এবং দ্বিতীয় দাবি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের কিছুদিন পরই ফেল করা বিষয়ে পরীক্ষা নেওয়া বা চালু করা। চলতি বছরে এসএসসি ও সমমানের লিখিত তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে গত 13ই মে। পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহ পার না হতেই আন্দোলনে নামছেন তারা। আলহামদুলিল্লাহ, এবার ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আজ ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে হামলা চালিয়েছে, যেটি ইসরায়েলের তেল আবিব আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রায় 10 লক্ষ ইহুদি ইসরায়েল ছেড়ে পালাতে শুরু করেছে। অনেকেই এখন বাংকারে আশ্রয় নিয়েছে। অবস্থায় নেতানিয়াহু ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এরপর জানাবো, অর্ধেক দামে চীনা যুদ্ধবিমান পাচ্ছে পাকিস্তান, বিপদে নরেন্দ্র মোদী। পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ থেকে আরও ঘনিষ্ঠতর হচ্ছে। এরই অংশ হিসেবে ইসলামাবাদকে এবার পূর্ণ সমর্থন জানিয়েছে চীন। তাদের তৈরি যে 35 অত্যাধুনিক এআই ফিচারে সমৃদ্ধ সবথেকে পৃথিবীর অত্যাধুনিক যুদ্ধবিমান। পৃথিবীর এই বিমান আর কারো কাছে নেই। এই শক্তিশালী যুদ্ধবিমান পেতে চলেছে পাকিস্তান, তাও মাত্র 50% ছাড়ে। তার মানে এই বিমান তৈরিতে যে খরচ হবে সেই খরচের মাত্র অর্ধেক খরচ দিতে হবে পাকিস্তানকে। আর এরই 40টি যুদ্ধবিমান পাকিস্তানের হাতে ডেলিভারি দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। এতে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর মাথায় হাত, কারণ তাদের হাতে আছে 4র্থ প্রজন্মের রাফাল, যেটি ইতিমধ্যেই পাকিস্তান ধ্বংস করে দেখিয়েছে। অবস্থায় ভারত হাইহুতোষ করছে, তাদেরকে আর কেউ বিমান দিবে না। এ অবস্থায় ভারতের ধ্বংস অনিবার্য। এদিকে ভারতীয় হাইকমিশনের কর্মী বহিষ্কার, দূতাবাস প্রধানকে যে বার্তা দিল পাকিস্তান। ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের একজন কর্মীকে বহিষ্কার করেছে পাকিস্তান। কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘনকারী কার্যকলাপ পরিচালনা এবং সরকারি মর্যাদার অপব্যবহার করার অভিযোগে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য জিও নিউজ ইন্টারন্যাশনাল এবং ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এরপরই ভারতকে কঠোর বার্তা দিয়েছে পাকিস্তান, যে কোনো সময় হামলা হতে পারে ভারত। জানাবো, দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের বিরুদ্ধে অপারেশন নিউ ব্রুম শুরু। এবার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে দক্ষিণ আফ্রিকার সরকার। এ উপলক্ষে দেশটির হোম অ্যাফেয়ার্স মিনিস্টার অপারেশন নিউ ব্রুম নামের একটি অভিযান শুরু করেছে। আজ কেপটাউনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরু করেছে অপারেশন নিউ ব্রুম। এবং 2 দফা দাবিতে আন্দোলনের ডাক এসএসসির ফল প্রত্যাশীদের। 2 দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে একদল এসএসসির ফল প্রত্যাশী শিক্ষার্থীরা। আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়। তাদের 2 দফার প্রথমটি হল লিখিত বা তত্ত্বীয় ও বহুনির্বাচনী এমসিকিউ পরীক্ষার নম্বর একসঙ্গে যোগ করে পাস ও ফেল ও জিপিএ হিসাব করা এবং দ্বিতীয় দাবি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের কিছুদিন পরই ফেল করা বিষয়ে পরীক্ষা নেওয়া বা চালু করা। চলতি বছরে এসএসসি ও সমমানের লিখিত তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে গত 13ই মে। পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহ পার না হতেই আন্দোলনে নামছেন তারা। 2 দফা দাবিতে আগামী রোববার 25শে মে শিক্ষা ভবনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা। দাবি দেওয়ার সঙ্গে একমত পোষণকারী রাজধানীর একটি স্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শাহনেওয়াজ পারভেজ বলেছেন, 2018 সালের আগে
আগে এসএসসিতে আলাদা আলাদা পাস মার্ক ছিল না। এখন লিখিত পরীক্ষায় পাশ করলেও এমসিকিউতে ফেল করলে তাকে ফেল দেয়া হয়। এটা আমরা চাই না। আমরা চাই দুইটা লিখিত এমসিকিউ মিলিয়ে পাশ ফেল হিসাব করা হোক। আর তিনি আরও বলেছেন, আমরা 25শে মে সমাবেশ করব, শান্তিপূর্ণভাবে আমাদের দাবি দেওয়া জানাবো। আশা করি শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড আমাদের দাবিগুলো মেনে নিয়ে এবার এসএসসির ফল প্রকাশ করবে। গত 10 এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিতে ফরম পূরণ করেন 19,28,281 জন শিক্ষার্থী। পরীক্ষা শেষ হয়েছে গত 13 মে। এ অবস্থায় এমনিতেই দেশে যে নাজুক পরিস্থিতি, আবার যদি তারা আন্দোলনে ডাক দেয় তাহলে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় বাংলাদেশ কোন পর্যায়ে যে পৌঁছাবে সেটি এখন দেখার বিষয়। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ফের ইসরায়েলি বিমানবন্দর বন্ধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আজ ভোরে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেটি তেল আবিবের আকাশে ঘুরে বেড়ানোয় জায়নিস্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলের সংবাদ মাধ্যম খবর অনুযায়ী আজ ইসরায়েলি অবস্থানের উপর ইয়েমেনি বাহিনীর হামলা অব্যাহত ছিল, যার অংশ হিসেবে এদিন সকালে তারা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিঘ্ন ঘটে। টাইমস অফ ইসরায়েল দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রর কারণে অধিকৃত মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। জায়নিস্ট সেনাবাহিনী দাবি করেছে এবার তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়। এদিকে ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি সুরক্ষিত আশ্রয় কেন্দ্রের দিকে পালানোর সময় এক ইসরায়েলি নাগরিক আহত হয়েছে। অন্যদিকে ইয়েমেনের আল মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, এই হামলার পর অধিকৃত তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলকে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইয়েমেনের হুতি যোদ্ধারা জানিয়েছে, এই হামলার ফলে দখলদার ইসরায়েলি বাহিনী এবার নাকানি চুপানি খেয়ে পালাতে শুরু করেছে। তারা ইসরায়েল ছেড়ে তারা বিভিন্ন রাষ্ট্রে দ্রুত পালাতে শুরু করেছে। অর্ধেক দামে চীনা যুদ্ধবিমান পাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক দিন দিন আরও ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে। অবস্থায় পাকিস্তানকে চীন অত্যাধুনিক J-35 আধুনিক পঞ্চম প্রজন্মের এআই দ্বারা নির্মিত 50% ছাড়ে ওই বিমানগুলো পাকিস্তানকে দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। আজ বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে পাকিস্তানের অবস্থান চীনের কাছে সবথেকে ভালো। তাদের চতুর্থ প্রজন্মের J-10C যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের 4.5 প্রজন্মের রাফাল যুদ্ধবিমানকে ধ্বংস করে দিয়েছে। এরপর চীন সিদ্ধান্ত নিয়েছে 2027 সালে যদিও J-35 যুদ্ধবিমান পাকিস্তানকে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা ঘোষণা দিয়েছে 2026 সালেই অন্তত 40টি J-35 বিমান দিবে পাকিস্তানকে। যে বিমানগুলোর মাধ্যমে পাকিস্তান ভারতকে যে কোনো মুহূর্তে কাউন্টার দিতে পারবে। প্রসঙ্গত গত 7 থেকে 10 মে ভারতের সঙ্গে যে যুদ্ধ হয় তাতে একাধিক চীনা অস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান। এবার পাকিস্তানের হাতে পঞ্চম জেনারেশনের যুদ্ধবিমান তুলে দিচ্ছে চীন। গত বছর J-35 বিমান কেনার বিষয়ে চীনের সঙ্গে বোঝাপড়া হয় পাকিস্তানের। সব মিলিয়ে পাকিস্তানকে 40টি J-35 বিমান দেবে চীন। এতেই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর মাথার ঘুম শেষ হয়ে গেছে, কারণ নরেন্দ্র মোদী এখন মাথায় আঘাত করছে এবং চোখে মুখে অন্ধকার দেখছে। কারণ পৃথিবীতে কোনো রাষ্ট্রই এই হিন্দুত্ববাদীদের কোনো বিমান দিবে না। হিন্দুত্ববাদীরা এখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, কারণ তাদের হাতে কোনো পঞ্চম প্রজন্মের বিমান নেই। এই বিমানগুলো এতটাই অত্যাধুনিক যে কোনো পাইলট ছাড়াই সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনে তারপর এগুলো সরাসরি ফেরত আসতে পারে। ভারতীয় হাই কমিশনের কর্মী বহিষ্কার, দূতাবাস প্রধানকে যে বার্তা দিল পাকিস্তান। ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনের একজন কর্মীকে বহিষ্কার করেছে পাকিস্তান। কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘনকারী কার্যকলাপ পরিচালনা এবং সরকারি মর্যাদার অপব্যবহার করার অভিযোগে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এবং ভারতীয় গণমাধ্যম NDTVর খবরেই নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির
বিজ্ঞপ্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় কর্মকর্তাকে ২৪ ঘন্টার মধ্যে দেশটি ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে তাকে ভারত ছেড়ে চলে যেতে হবে। এই অবস্থায় পাকিস্তানি ওই কর্মকর্তা তিনি ভারত ছেড়ে চলে যাচ্ছেন। তার বিরুদ্ধে ভারত অভিযোগ এনেছে তিনি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন। সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে অবহিত করার জন্য আজ ভারতীয় চার্জ ডি অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে পাকিস্তান। বৈঠকে পাকিস্তানি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন ভারতীয় হাইকমিশনের সকল কূটনৈতিক এবং কর্মীদের কূটনৈতিক রাজনীতি কঠোরভাবে মেনে চলতে হবে এবং তাদের সুযোগ সুবিধা ও অপব্যবহার থেকে বিরত থাকতে হবে। প্রসঙ্গত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের একজন কর্মকর্তাকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করার কয়েক ঘন্টার পরে এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। ভারতও ওই কূটনৈতিককে ২৪ ঘন্টার মধ্যে দেশটি ত্যাগ করার নির্দেশনা দিয়েছে।